ওয়াল্ট উইটম্যানের লেখা অন্যতম বিখ্যাত কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের গভীরে আপনাদের স্বাগত। এই অসাধারণ কবিতাটার পড়তে পড়তে লুকিয়ে আছে বিজয় আর ব্যক্তিগত হারানোর এক দারুণ মর্মস্পর্শী গল্প। চলুন এর ভেতরটা একটু তলিয়ে দেখা যাক। কবিতা শুরুটাই হয় এই লাইনটা দিয়ে, যা একদম মনে গেঁথে যায়। এর মধ্যে যেমন একটা লম্বা ভয়ঙ্কর যাত্রা শেষ হওয়ার স্বস্তি আছে, তেমনই আছে এক গভীর ক্লান্তি। মানে এই একটা লাইনে যেন আমাদের টাইম ট্রাভেল করিয়ে ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তটাতে নিয়ে গিয়ে দাঁড় করায়। এই কবিতাটা ঠিকঠাক বুঝতে হলে এর পেছনের গল্পটা কিন্তু জানা খুব দরকার। এটা লেখা হয়েছিল আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরপরই। ভাবুন একবার, একদিকে গোটা দেশ একটা বহু প্রতীক্ষিত জয়ের আনন্দে ভাসছে, আর ঠিক তখনই খবর এলো তাদের সবচেয়ে প্রিয় নেতা প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছে। এই সেকশনে আমরা দেখব কিভাবে জাতীয় বিজয় আর গভীর ব্যক্তিগত শোক, এই দুটো একদম বিপরীত অনুভূতি মিলেমিশে এই কবিতার জন্ম দিল। ব্যাপারটা হলো একটা বিরাট জয়, কিন্তু তার জন্য যে কি অংশম দাম দিতে হয়েছে সেই গল্পটাই এই কবিতা। আচ্ছা, সাহিত্যের ভাষায় ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হলো একটা এলেজি বা শোকগাথা। একদম সহজ করে বললে এটা এমন এক ধরনের কবিতা যা কোনো প্রিয় বা সম্মানিত মানুষের মৃত্যুর পর তার জন্য শোক আর শ্রদ্ধা জানাতে লেখা হয়। এইটা জানলে কবিতার মূল ফিলিংসটা ধরতে আমাদের বেশ সুবিধা হবে। তো এখানে কবিতাটার বেসিক তথ্যগুলো দেওয়া আছে। এটা লিখেছেন আমেরিকার কিংবদন্তি কবি ওয়াল্ট উইটম্যান 1865 সালে, আর এটা তিনি উৎসর্গ করেছিলেন প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনের স্মরণে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় তার সিকুয়েল টু ড্রাম ট্যাবস নামের কাব্যগ্রন্থে। এবার চলুন কবিতাটার সবচেয়ে জরুরি দিকটা দেখি। এটার আসল মানেটা বুঝতে হলে এর ভেতরে লুকিয়ে থাকা রূপক বা ম্যাটাফোরের তালাটা আমাদের খুলতে হবে। চলুন দেখি এর শক্তিশালী প্রতীকগুলো আসলে কিসের কথা বলছে। উইটম্যান এখানে একটা অসাধারণ কাজ করেছেন। তিনি ব্যবহার করেছেন একটা এক্সটেন্ডেড ম্যাটাফার বা বর্ধিত রূপক। মানে তিনি পুরো কবিতা জুড়ে একটা গল্প বলেছেন, কিন্তু সেই গল্পের প্রত্যেকটা জিনিস আসলে অন্য কোনো বড় ধারণার প্রতীক। এই টেবিলটাই হলো কবিতাটার মাস্টার কি। দেখুন, দ্য শিপ বা জাহাজটা হলো আসলে আমেরিকা, দ্য ফিয়ারফুল ট্রিপ বা ভয়ঙ্কর যাত্রাটা হলো আমেরিকার গৃহযুদ্ধ, যে প্রাইজ বা পুরস্কার জেতা হলো সেটা হলো দেশের ঐক্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজের দ্য ক্যাপ্টেন হলেন স্বয়ং প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন। তো এই প্রতীকগুলো মাথায় রেখে চলুন পুরো কবিতাটাকে আমরা 3 পর্বের একটা নাটকের মতো করে দেখি। এটা এমন এক আবেগের জার্নি যা শুরু হয় জয়ের চূড়া থেকে আর শেষ হয় গভীর এক ট্র্যাজেডিতে। তো প্রথম পর্বে কি হচ্ছে? বক্তা একদম খুশিতে ডগমগ হয়ে ঘোষণা করছেন যে তাদের ভয়ঙ্কর যাত্রা শেষ, তারা বন্দরে ফিরে এসেছে, জয় তাদের হাতে। কিন্তু পরমুহূর্তেই তার আনন্দটা যেন জমে বরফ হয়ে যায়, যখন তিনি এক ভয়াবহ সত্যি আবিষ্কার করেন। এই লাইনটাতেই সেই বিজয়ের উল্লাসটা ফুটে উঠেছে। লম্বা রক্তক্ষয়ী এক লড়াইয়ের পর শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত পুরস্কার পাওয়া গেছে। চারপাশে শুধু স্বস্তি আর উদযাপনের মেজাজ। আর ঠিক এর পরেই এই হাড় হিম করা সত্যিটা। আগের স্লাইডের আনন্দের ঠিক উল্টো এই নির্মম বাস্তবতা একটা বিরাট ধাক্কা দেয়। ক্যাপ্টেন, যিনি জাহাজটা চালিয়ে আনলেন, তিনি আর এই জয়টা দেখার জন্য বেছে নেই। দ্বিতীয় পর্বে এসে বক্তা কিছুতেই এই কঠিন সত্যিটা মেনে নিতে পারছেন না। তার মন যেন বিদ্রোহ করছে। তিনি তার মৃত ক্যাপ্টেনকে আকুতি করে বলছেন, ওঠো, দেখো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এটা এক ধরনের ডিনায়াল, বুঝলেন? তীব্র কষ্ট থেকে যখন মানুষ সত্যিটা মানতে চায় না। আর এখানেই কবিতাটার সবচেয়ে করুণ দিকটা সামনে আসে। পতাকা উড়ছে, বিউগল বাজছে, ফুলের তোড়া আসছে, তীরে মানুষের ঢল, সব কিছুই ক্যাপ্টেনের জন্য। এই ফর ইউ শব্দটার বারবার ব্যবহার এটাই মনে করিয়ে দেয় যে যার জন্য এত আয়োজন, তিনিই নেই। আর সবশেষে তৃতীয় পর্বে এসে বক্তা বাস্তবতাকে মেনে নেন। তিনি নিজেকে ওই আনন্দ করা ভিড় থেকে আলাদা করে ফেলেন। তিনি ঠিক করেন সবাই যখন উৎসবে মাতবে, তিনি তার নেতার পাশে থেকে নীরবে শোক পালন করবেন। আর এই লাইনটাতেই সেই শেষ কথাটা বলা হয়ে যায়। ক্যাপ্টেনের ঠোঁট ফ্যাকাশে, নিথর, তিনি আর সাড়া দেবেন না। এখানে আর কোনো আকুতি নেই, অবিশ্বাসও নেই, আছে শুধু শান্ত গভীর শোক আর কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার যন্ত্রণা। এবার আমরা কবিতাটার একদম ভেতরের দ্বন্দ্বটার দিকে তাকাব। একদিকে পুরো একটা দেশ জয়ের আনন্দে ফেটে পড়ছে, আর অন্যদিকে একজন মানুষ তার নেতার জন্য শোকে পাথর হয়ে গেছে। এই যে একদিকে সবার আনন্দ আর অন্যদিকে একজনের ব্যক্তিগত শোক, এই টেনশনটাই কবিতাটার আসল শক্তি।
এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে তাকালে দেখবেন এক্সাল্টিং, বেলস, বুকেটস এই শব্দগুলো একটা সম্মিলিত আনন্দের ছবি তৈরি করছে। আর ডান দিকে দেখুন ব্লিডিং ড্রপস অফ রেড, পেল অ্যান্ড স্টিল, মোনফুল ট্রেড এই শব্দগুলো বক্তার গভীর ব্যক্তিগত শোক আর একাকিত্বের ছবি আঁকছে। আমার মনে হয় এই লাইনটা কবিতার সবচেয়ে আবেগঘন মুহূর্ত। এখানে বক্তা প্রথমবার ক্যাপ্টেনকে শুধু নেতা হিসাবে নয়, ডিয়ার ফাদার বা প্রিয় বাবা বলে ডাকছেন। এই একটা শব্দেই পুরো সম্পর্কটা বদলে যায়। এটা শুধু নেতা অনুসারী সম্পর্ক থাকে না, হয়ে যায় অনেক বেশি ব্যক্তিগত, অনেক গভীর। লিঙ্কনের সাথে এই বাবার মতো সম্পর্কটাই বক্তার শোককে আর সবার থেকে আলাদা করে দেয়। যখন সবাই একসাথে সেলিব্রেট করছে তখন তিনি একা। তার এই ব্যক্তিগত শোক তাকে শারীরিক এবং মানসিকভাবে ওই আনন্দিত জনতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়। সবশেষে প্রশ্ন হল, ১৫০ বছরেরও বেশি সময় পরেও কেন এই কবিতাটা আমাদের এত নাড়া দেয়? কারণ এটা শুধু একটা কবিতা নয়, এটা অ্যাব্রাহাম লিঙ্কন এবং সেই ঐতিহাসিক মুহূর্তের প্রতি এক চিরস্থায়ী শ্রদ্ধাঞ্জলি। এই টাইমলাইনটা একবার দেখুন। ৯ এপ্রিল গৃহযুদ্ধ শেষ হল, আর তার মাত্র ৬ দিনের মাথায় ১৫ই এপ্রিল লিঙ্কনকে হত্যা করা হলো। এত অল্প সময়ে চরম বিজয় আর চরম ট্র্যাজেডি, এই ঘটনাটাই কবিতার আবেগঘন ভিত্তিটা তৈরি করেছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? প্রথমত, এই কবিতাটা বিজয় আর হারানোর জটিল অনুভূতিকে একসাথে ধরে রাখে। দ্বিতীয়ত, এটা লিঙ্কনকে একজন জাতীয় বীর হিসেবে অমর করে দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটা আমাদের দেখায় যে একটা বিশাল জয়ও কখনো কখনো ব্যক্তিগত শোকের গভীর ক্ষতকে সারাতে পারে না। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। কবিতার এই মূল ভাবনাটা যদি আমাদের জীবনের সাথে মেলাই, তাহলে প্রশ্নটা হল, কোনো দেশের বা দলের সম্মিলিত বিজয় কি সত্যিই কখনো কোনো ব্যক্তির গভীর ব্যক্তিগত ক্ষতির যন্ত্রণাকে ভুলিয়ে দিতে পারে?